বাংলাদেশের মানুষ বাংলাদেশকে চিনে ৭১ পরবর্তী সময়। তার আগের ইতিহাস তারা কখনো জানতেও চায় না, তারা কখনো এগুলো শুনতেও চায় না, সেটা নিয়ে কখনো গর্ববোধও করে না। আজকে পাকিস্তানকে আমরা কত ঘৃণা করি, পাকিস্তানকে নিয়ে কত কটূক্তি করি, পাকিস্তানকে আমরা এতটা খারাপ দৃষ্টিতে তাকাই যে পাকিস্তানের নাম শুনলেও কিছু মানুষ থুথু ফেলে। অথচ তাদের ইতিহাস জ্ঞান না থাকার কারণে আসলে এমনটা হচ্ছে। এই পাকিস্তান যদি না থাকতো আমরা কখনো স্বাধীন হতে পারতাম না। এই পাকিস্তান যদি না চাইতো আমরা কোনো দিনও বাংলাদেশ হিসেবে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারতাম না। ভারতের থেকে স্বাধীনতা নেওয়াটা আমাদের পক্ষে কখনোই সম্ভব হতো না। দেশভাগের সময় পাকিস্তান যদি না চাইতো তাহলে আমরা কখনো পাকিস্তানের অধীনস্থ হতাম না। আমরা থাকতাম পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মিলে একটা বঙ্গরাজ্য, কিংবা ভারতেরই একটা অঙ্গরাজ্য হিসেবে আমরা প্রতিষ্ঠিত থাকতাম। আর আমরা যদি ভারতের অধীনে থাকতাম, ভারতের অঙ্গরাজ্য হিসেবে থাকতাম, তাহলে ভারতের কাছ থেকে স্বাধীনতা নেওয়াটা আমাদের এত সহজ হতো না। যেমন নাকি আপনি পাঞ্জাবের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, আমাদের পাশেই 7 সিস্টারগুলোর দিকে তাকান, তারা স্বাধীনতা চাচ্ছে কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারছে না, তাদেরকে দেওয়া হচ্ছে না। উল্টো তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে অসংখ্য নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তাদের উপরে। ঠিক আমরাও যদি ভারতের অধীনস্থ থেকে স্বাধীনতা চাইতাম তাহলে আমাদের অবস্থাও হতো সেম। সুতরাং সেই দিক দিয়ে পাকিস্তান আমাদেরকে অনেক বড় একটা উপকার করছে। সেটা হলো গিয়ে তারা প্রথমে তাদের সাথে যুক্ত করে তারপরে আবার আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এখন এটা নিয়ে আমাদেরকে আসলে গর্ব করা উচিত। সেই জায়গায় আমরা তাদেরকে তিরস্কার করি, আমরা তাদেরকে ঘৃণা করি। এই বাংলাদেশ সৃষ্টির পেছনে মোহাম্মদ আলী জিন্নাহর যে অবদান ছিল সেটা অকল্পনীয়। আমাদের দেশে যদি কাউকে জাতির পিতা মানতে হয় তাহলে আমি মনে করি যে আসলে মোহাম্মদ আলী জিন্নাহকে জাতির পিতা মানা উচিত। শেরে বাংলা একে ফজলুল হক সোহরাওয়ার্দী, তারপরে মাওলানা ভাসানী, তাদের অবদানও একেবারেই ভোলার মতো না। তারা বাংলাদেশের মানুষকে একতাবদ্ধ করেছে, তাদের কাছ থেকে ভোটাভুটি করে তারপরে পাকিস্তানের সাথে যোগ দিছে। তো সেটার জন্য আসলে তারাও ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারাও জাতির শ্রেষ্ঠ বীর, জাতির শ্রেষ্ঠ সন্তান। অথচ তাদের মাজারগুলো অবহেলিত, তাদের জন্য রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান হয় না, রাষ্ট্রীয় কোনো মর্যাদা তারা পায় না। তো এটা আসলে আমরা জাতি হিসাবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। একটা কথা মাথায় রাখবেন, এই বাংলাদেশটা যদি ভারত হয়ে যায়, ভারতের অঙ্গরাজ্য হয়ে যায়, তাহলে হিন্দুদের কিছু হবে না, তবে বাংলাদেশের মুসলমানদের অবস্থা হবে খুবই করুণ, খুবই কঠিন। আজকে দেখছেন না, কাশ্মীরের দিকে দেখেন না, পাঞ্জাবের দিকে দেখেন, আমাদের পার্শ্ববর্তী যে অরুণাচল, আপনার আসাম, মেঘালয়, আপনার মুসলমানরা যে নির্যাতনের শিকার হচ্ছে সেটা আসলে মানে বলার মতো ভাষা আমার নাই। তাদেরকে এভাবেই নির্যাতন করানো হচ্ছে, জোরপূর্বক তাদেরকে জয় শ্রীরাম বলানো হচ্ছে, তাদেরকে সামান্য রাস্তার হকার পর্যন্ত তাদের কাছ থেকে পায় না, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে। একজন হকার কি এমন করতে পারে? একজন হকারকে তারা ছাড় দিচ্ছে না শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে। ভারতের দিকে তাকান, ভারতের খোঁজ নিয়ে দেখেন, ভারতের মুসলমানরা যে পরিমাণ কষ্টে আছে। সুতরাং বাংলাদেশও যদি ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়, কিংবা আমাদের দেশের অনেক মানুষে চায় বাংলাদেশ ভারত হয়ে যাক। আমি 1000 বার ভারতের দালালি করব, কিন্তু পাকিস্তানের সমর্থন কোনোদিন করব না। আমি 1,00,000 কোটি বার ভারতের দালালি করব, কিন্তু পাকিস্তানকে কোনোদিন মেনে নিব না। তাদের উদ্দেশ্যে একটাই কথা যে ভাই, এই দেশটা যদি ভারত হয়ে যায় তাহলে ভারতীয়রা যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করতেছে ঠিক সেম ভাবে আমাদের উপরও করবে। আপনি সেটা বুঝতে হলে এই যে গত 15 বছরের যেই শাসন আমল, এটার দিকে একটু তাকান। সেখানে কোনো হিন্দুকে কেউ নির্যাতন করেনি, কোনো হিন্দু নির্যাতিত হয়নি। আপনার ধরে মুসলমানদেরকে জেলে পুরো হয়েছে, ধরে আপনার আলেমদেরকে
আলেমদেরকে জেলে পুরানো হয়েছে, অথচ এটা একটা মুসলিম কান্ট্রি। সেইখানে মুসলমানরাই মনে হচ্ছে যে সংখ্যালঘু, মুসলমানরাই হচ্ছে সর্বোচ্চ নিপীড়িত, সর্বোচ্চ নির্যাতিত। এখনো তো ভারত হয় নাই, শুধুমাত্র ভারতের পছন্দের একটা সরকার ছিল আমাদের কাছে। ভারতের একটা পছন্দের সরকার থাকায় আমাদের যেই পরিমাণ হ্যারেস হইতে হয়েছে মুসলমানদেরকে, এবার দেশটা যদি ভারত হয়ে যায় তাহলে মুসলমানদের অবস্থা কি হবে বোঝেন।